ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমানে আপনারা যে সরকার ব্যবস্থাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেকটা সিআইএ মডেলকে ইঙ্গিত করে। এখন প্রশ্নটি হচ্ছে, এই সিআইএ মডেলের যে দুটি উপসর্গ রয়েছে সেটির মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সিভিল ওয়ার সিচুয়েশন তৈরি করার মাধ্যমে তার স্বার্থটি হাসিল করতে চাচ্ছে, নাকি এই সিআইএ মডেলের অপর আরেকটি যে অনুষঙ্গ রয়েছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জাপান কিংবা সাউথ কোরিয়ার মতো এমপাওয়ার করার মাধ্যমে, জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার মতো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সামরিকভাবে সব দিক থেকে এমপাওয়ার করার মাধ্যমে, শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের আশেপাশের যে রিজিয়নগুলো রয়েছে সেগুলোতে তার আধিপত্য বিস্তার করতে চাচ্ছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। দ্বিতীয়ত, আজকে 15 বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার এই সিআইএ যে মডেলটি রয়েছে সেটি কিন্তু অ্যাপ্লাই করতে চাচ্ছে। এখন আপনারা দেখেছেন গত 15 বছর ধরে বাংলাদেশের এই যে ফেসিস্ট যে রেজিম রয়েছে, শেখ হাসিনা যে সরকার ছিল, এই ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় একটি শক্তি ছিল বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। এখন বিএনপি গত 15 বছর ধরে অনেকগুলো জন আন্দোলন করার চেষ্টা করেছে বাংলাদেশে। তাহলে প্রশ্নটি থেকে যায়, যুক্তরাষ্ট্র কেন তার সিআইএ মডেলটি বিএনপির সাথে অ্যাপ্লাই করে শেখ হাসিনা সরকারকে উৎখাটন করলেন না? 3 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে, আপনারা জানেন যে আসছে নভেম্বরে আর মাত্র 2 থেকে 3 মাস পর যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে নাকি কমলা হ্যারিস ক্ষমতায় আসবে সেটির উপর ডিপেন্ড করে তারা এই নতুন সরকার গঠিত হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের যে সমর্থনটি সেটি আসলে দিয়ে যাবেন কিনা সেটি আরেকটি সবচেয়ে বড় প্রশ্ন। 4 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে, সিআইএ মূলত বাংলাদেশের এই যে ইউনূসের যে সরকারের যে গভর্নমেন্ট সেটির কাছ থেকে তারা আসলে বাংলাদেশের কাছ থেকে তারা আসলে কি এক্সপেক্ট করছে, তারা আসলে কোন স্বার্থটি হাসিল করছে। 5 নম্বর যে প্রশ্নটি হচ্ছে, এই যে সিআইএ মডেল সেটি কেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে 2024 সালের সাথে অনেক বেশি রেলিভেন্ট। যুক্তরাষ্ট্রের সিআইএ মডেল যদি অ্যাপ্লাই করতেই চায় এবং সেটি যদি আওয়ামী সরকারের এগেইনস্টই হয়, তাহলে সেটি কেন আগে হলো না? সেটি কেন 2024 সালের সাথে প্রাসঙ্গিক? অর্থাৎ 2024 সালে কেন এই সিআইএ মডেল আওয়ামী সরকারকে উৎখাত করার জন্য চেষ্টা করেছে বা অ্যাপ্লাই করা হয়েছে? 7 নম্বর যে প্রশ্নটি হচ্ছে, এই যে আমাদের ইন্দো প্যাসিফিক এবং দক্ষিণ এশিয়ান ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই মুহূর্তে ইন্ডিয়া কেন যুক্তরাষ্ট্রের জন্য একটি থ্রেট হিসেবে দাঁড়িয়েছে? 8 নম্বর যে প্রশ্নটি হচ্ছে যে 1975 সালে যুক্তরাষ্ট্র তার এই যে সিআইএ যে মডেলটি সেই মডেলের ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 দুটি অ্যাপ্লাই করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু তারা এই সরকার থেকে হটাতে সক্ষম হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 2024 সালে এসে যুক্তরাষ্ট্র তার সেই পুরনো ট্র্যাক 1 মডেলটি ব্যবহার করেছে কিনা? 9 নম্বর যে প্রশ্নটি হচ্ছে, এই যে বাংলাদেশে যে এইরকম একটি সরকার বিরোধী আন্দোলন থেকে 15 বছরের শাসন করে একটি সরকারকে মাত্র 15 দিনের মধ্যে এই যে উৎখাত যে করতে পারলো, এটির আসলে ইম্প্যাক্ট আশেপাশের যে রিজিয়নগুলো রয়েছে সেটিতে কি হবে, কিংবা সেভেন সিস্টার্সে এটির প্রভাব আসলে কি পড়তে পারে? 9 নম্বর যে প্রশ্নটি হচ্ছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠিত হচ্ছে এটিকে বাংলাদেশের মিলিটারি কেন সমর্থন দিয়ে যাবে কিংবা কেন সমর্থন দিতে পারে, এই ব্যাপারটি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 10 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে, আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা আবার বড় কোনো মুভমেন্ট নিয়ে আসবে কিনা, যেটি কিনা 2007 সালে ফখরুদ্দিনের বিরুদ্ধে হয়েছিল, এটি আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর যে প্রশ্ন, এই যে ডক্টর মোহাম্মদের ইউনূসের যে সরকারটি সেটি আসলে কেন রোহিঙ্গা সমস্যা সমাধানে অনেক বেশি প্রাসঙ্গিক? আশা করি যে আপনাদের সামনে এখন অনেকগুলো প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আজকের এই ভিডিওতে। প্রথমত আসি,
প্রথম প্রশ্নটিতে, যে আসলে যুক্তরাষ্ট্র তার যে সিআইএ যে মডেলটি আমরা ইঙ্গিত পাচ্ছি অথবা আমরা ধারণা করে নিচ্ছি সেটি আসলে কতটা লেজিটিমেট। প্রথমত হচ্ছে বাংলাদেশের সিআইএ মডেলটি কেন আসছে, আপনারা জানেন যে প্রথম আলোতে আপনারা জানেন যে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে যেখানে তারা স্পষ্ট উল্লেখ করার চেষ্টা করেছে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাথে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মধ্যে একটি কনফ্লিক্ট তৈরি হয়। সেই কনফ্লিক্ট থেকে সিআইএ ভারতের রকে স্পষ্ট জানিয়ে দেয় যে বাংলাদেশের যে বর্তমান যে রেজিম রয়েছে, যে শেখ হাসিনা যে রেজিম রয়েছে, সেটিকে আমরা আর বিন্দুমাত্র চাচ্ছি না এবং এই শেখ হাসিনা যে রেজিম সেটিকে বাংলাদেশে আর কোনোভাবেই রাখা সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে রয়ের সাথে কনফ্লিক্টে সিআইএ কিন্তু জিতে যায়, যে কারণে আসলে শেখ হাসিনা সরকারের এই যে পতনটি ঘটে। অর্থাৎ সিআইএ মডেলটি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি স্পষ্ট। এবার আসি তাহলে এই যে সিআইএ মডেলের যে দুটি উপসর্গের কথা আমি আপনাদেরকে প্রথমে বললাম, একটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলোতে যে সিভিল ওয়ারের মতো একটা সিচুয়েশন তৈরি করে যুক্তরাষ্ট্র কিন্তু তার আধিপত্য বজায় রাখার চেষ্টা করেছে এবং সেখান থেকে তার সম্পদ থেকে, রিসোর্স থেকে শুরু করে সব কিছু সে কিন্তু সংগ্রহ করার চেষ্টা করেছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে সে একটি সিভিল ওয়ার সিচুয়েশন তৈরি করবে কিনা, প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যদি যুক্তরাষ্ট্র সিআইএ মডেলটি অ্যাপ্লাই করে তাহলে এই যে সিভিল ওয়ার যে সিচুয়েশনটি সেটি আসলে তৈরি করার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে বাংলাদেশে সিআইএ মডেলের কোনটি অ্যাপ্লাই হবে? সেটি হচ্ছে সিআইএ মডেলের যে দ্বিতীয় উপসর্গটি, সেটি হচ্ছে যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের তারা কি করবে, যে এমপাওয়ার করার চেষ্টা করবে। যেটা তারা চেষ্টা করেছে, আপনারা জানেন যে জাপানকে তারা যথেষ্ট এমপাওয়ার করেছে, আর অর্থনৈতিকভাবে, সামরিকভাবে তাদেরকে সব ধরনের দিক থেকে জাপানকে শক্তিশালী করার মাধ্যমে তারা জাপানের আশেপাশের যে রিজিয়নগুলো রয়েছে সেখানে যুক্তরাষ্ট্র তার আধিপত্যটি স্টিল নাও তারা বজায় রাখতে সচেষ্ট হয়েছে। একইভাবে সিআইএ মডেলের দ্বিতীয় এই উপসর্গটি ব্যবহার করে দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্র যথেষ্ট এমপাওয়ার করে, অর্থনৈতিক থেকে শুরু করে, সামরিক থেকে শুরু করে সব দিক থেকে শক্তিশালী করে দক্ষিণ কোরিয়ার আশেপাশের যে অঞ্চলগুলো সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র তার আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছে। যে কারণে আপনারা জানেন যে এই যে বর্তমানে বাংলাদেশে যদি এই দ্বিতীয় অনুষঙ্গটি ব্যবহার করে বাংলাদেশকে যদি এমপাওয়ার করার মাধ্যমে, শক্তিশালী করার মাধ্যমে তারা কি করবে, আশেপাশের রিজিয়নগুলোতে যুক্তরাষ্ট্র তার আধিপত্য বজায় রাখার চেষ্টা করবে। এখন প্রশ্ন হচ্ছে আশেপাশের রিজিয়নগুলা কি? আশেপাশের রিজিয়নগুলা প্রথমটা হচ্ছে আপনার যে এই যে বাংলাদেশে যে মিয়ানমার যে একটি জায়গা রয়েছে, মিয়ানমার, সেখানে কিন্তু চীনের অনেক বেশি আধিপত্য, সেখানে কিন্তু রাশিয়ার অনেক বেশি আধিপত্য। তাহলে বাংলাদেশকে যদি এমপাওয়ার করতে পারে তাহলে মিয়ানমারে যুক্তরাষ্ট্রের একটি আধিপত্য সেটি কিন্তু প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয়ত যে আধিপত্যের জায়গাটি সেটি হচ্ছে বাংলাদেশের পাশে ভারতের উত্তর পূর্ব যে অঞ্চলগুলো রয়েছে, যে 7 সিস্টার্স রয়েছে, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের একটি আধিপত্য বজায় রাখতে পারবে এবং যুক্তরাষ্ট্র সেটিকে ব্যবহার করে ভারতকে চাপ প্রয়োগ করার কৌশল ব্যবহার করে ভারত থেকে বিভিন্ন বিষয় আদায় করে নিতে পারবে। 3 নম্বর যে রিজিয়নটি রয়েছে যুক্তরাষ্ট্রের জন্য আধিপত্য বজায় রাখার, সেটি হচ্ছে হংকং। 4 নম্বর যে রিজিয়নটি রয়েছে সেটি হচ্ছে তাইওয়ান। 5 নম্বর যে রিজিয়নটি রয়েছে সেটি হচ্ছে কাশ্মীর। 6 নম্বর যে রিজিয়নটি রয়েছে সেটি হচ্ছে চীনের উইঘুর। অর্থাৎ বাংলাদেশকে যদি এমপাওয়ার করার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ একটি শক্ত অবস্থান তৈরি করতে পারে তাহলে এই যে আশেপাশের যে রিজিয়নগুলো রয়েছে সেগুলোতে তার আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা চালাবে এবং আধিপত্য চেষ্টা চালানোর নামে ওই রাষ্ট্রগুলোতে চাপ প্রয়োগ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র অনেক কিছু আদায় করে নিতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি হচ্ছে যুক্তরাষ্ট্রের এই যে ইন্দো প্যাসিফিক যে রিজিয়নটা রয়েছে সেই রিজিয়নটাতে সে আসলে তার পূর্ণ যে আধিপত্য সেটি আসলে প্রতিষ্ঠা করতে পারবে। আশা করি আপনারা প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন যে সিআইএ মডেলের যে দ্বিতীয় অনুষঙ্গটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে এমপাওয়ার করবে, সেটি জাপানিজ স্টাইলে, সেটি হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়ার স্টাইলে। এখন এটি থেকে আপনাদের আরেকটি প্রশ্ন উত্থান হতে পারে, সেটি হচ্ছে যে ভাই জাপানে এবং দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের মতো বড় বড় রাজনৈতিক এন্টিটি ছিল না যেগুলোকে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিবে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এই যুক্তরাষ্ট্র যদি সিআইএ মডেল ব্যবহার করে ইউনূস সরকারকে অনেক দিন ধরে রাখতে চায় তাহলে তাদের জন্য সবচেয়ে বড় থ্রেট হয়ে দাঁড়াবে বাংলাদেশের যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, তারা কিন্তু সবাই একসাথে হয়ে এটিকে থ্রেট জানাতে পারে। এই প্রশ্নটির উত্তর কিন্তু আমি পরে দেওয়ার চেষ্টা করব অন্য প্রশ্নগুলো আলোচনার প্রেক্ষিতে। দ্বিতীয় প্রশ্নটা আপনাদের কাছে রেখেছিলাম যে সিআইএ মডেলটা কেন যুক্তরাষ্ট্র বিএনপির সাথে অ্যাপ্লাই করে আওয়ামী লীগ সরকারকে হটানোর চেষ্টা করলেন না।
গত 15 বছর ধরে বিএনপি কিন্তু নানা আন্দোলন করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র কিন্তু চাইলে সেই বিএনপিকে সরাসরি সমর্থন দিয়ে আওয়ামী সরকারকে পতন ঘটাতে পারত, সেটি কেন করেনি? সেটির কারণটি হচ্ছে, আপনারা জানেন যে আমি আমার বইয়ে, এমনকি আমি একটা বিগত পোস্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে বর্তমানে যুক্তরাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রের সরকার উৎখাতের যে মডেলগুলো নিয়েছে সেখানে একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা হচ্ছে, যুক্তরাষ্ট্র যখন দেখে যে একটা ইনকামবেন্ট গভর্নমেন্ট কিংবা একটা রানিং গভর্নমেন্টের বিরুদ্ধে এমন একটা শক্তি, এমন একটা এন্টিটি যদি দাঁড়িয়ে যায়, যেই এন্টিটিকে আমি একটু পুশ করলে তারা ওই রানিং গভর্নমেন্টকে ক্ষমতা থেকে টেনে নামাতে পারবে, ওই রকম যখন একটা বিরোধী এন্টিটি তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র তার এই সিআইএ মডেলটি অ্যাপ্লাই করার চেষ্টা করে। আপনি যদি গত 15 বছরে বিএনপির যদি আপনি এন্টিটি হিসেবে, একটা বিরোধী শক্তি হিসেবে আপনি যদি বিএনপিকে মূল্যায়ন করেন, তাহলে যুক্তরাষ্ট্র দেখতে পেয়েছে যে এই বিএনপি তারা অতটা অর্গানাইজড না, তারা অতটা শক্তিশালী এখনো হয় নাই, তাকে আমি সমর্থন দিয়ে আওয়ামী লীগ সরকারের মতো একটি সরকারকে আমি টেনে নামাতে সক্ষম হব না। যে কারণে আসলে গত 15 বছরে বিএনপি গণ আন্দোলনের চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র তার সিআইএ মডেলটি অ্যাপ্লাই করেনি। 2024 সালে এসে যখন এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটা সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, মানুষের মধ্যে যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটি যখন বিস্তৃতি লাভ করে, তখনই যুক্তরাষ্ট্র স্পষ্ট দেখতে পায় যে বাংলাদেশের যে মিলিটারি রয়েছে তারাও সহানুভূতি প্রকাশ করছে, অর্থাৎ সব ধরনের শক্তিশালী এন্টিটি আওয়ামী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। এখন আমি যদি একটু হালকা পুশ করি তাহলেই এই সরকারকে নামাতে সম্ভব। যে কারণে যুক্তরাষ্ট্র এই যে ছাত্র নাগরিক যে অভ্যুত্থান সেটিকে কাজে লাগিয়ে তার সিআইএ যে মডেলটি সেটি অ্যাপ্লাই করে সে সফল হওয়ার চেষ্টা করেছে। এবার হচ্ছে তৃতীয় প্রশ্নটি আসি। তৃতীয় প্রশ্নটি ছিল যে আসছে যে ইলেকশন আসছে, যুক্তরাষ্ট্রের যে সামনে জাতীয় নির্বাচন, সেখানে যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে কিংবা সেখানে যদি কমলা হ্যারিস ক্ষমতায় আসে, তাহলে যুক্তরাষ্ট্র ইউনূস যে সরকার, সে সরকারের প্রতি তার সমর্থনটি চালিয়ে যাবে কিনা। এখন এই যে সমর্থনটির ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে অনেকেই বলার চেষ্টা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে হিলারি ক্লিনটন তার ভালো সম্পর্ক রয়েছে, বিল ক্লিনটনের ভালো সম্পর্ক রয়েছে। তার মানে এই যে হিলারি ক্লিনটনের কথা বলছি, বিল ক্লিনটনের কথা বলছি, তারা কিন্তু যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির। এখন আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে যদি কমলা হ্যারিস নির্বাচিত হয়, তাহলে সেই কমলা হ্যারিস সে কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। তাহলে এই কমলা হ্যারিস সে ভারতকে প্রাধান্য দিয়ে সে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করবে, নাকি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করবে, সেটি কিন্তু আসলে কোনো ম্যাটার না। কেন ম্যাটার না? কারণ বহির্বিশ্বে ফরেন পলিসির দৃষ্টিকোণ থেকে সিআইএ যে মডেল, তাদের এই মডেলের আপনি যদি একটা টিনিউর দেন, একটা টাইম ডিউরেশন দেওয়ার চেষ্টা করেন, তাদের প্রত্যেকটা মডেলের টাইম ডিউরেশন থাকে 15 থেকে 20 বছর। অর্থাৎ তারা 15 থেকে 20 বছর ধরে ধরে চেষ্টা করার মাধ্যমে একটা দেশে তাদের যে স্বার্থটা সেটা আদায় করার চেষ্টা করে। এখানে যুক্তরাষ্ট্রের কোন সরকার আসলো, ডেমোক্রেটিক সরকার আসলো নাকি সেখানে রিপাবলিকান সরকার আসলো, এটি ম্যাটার না। এই সিআইএ মডেলটি এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক দল কর্তৃক পরিচালিত হয় না, এটি পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের মধ্যে যে ডিপ স্টেট রয়েছে, ওই ডিপ স্টেট থেকে, যারা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থকে কেন্দ্র করে 15 থেকে 20 বছরের একটি প্ল্যান নিয়ে নামে তারা। এই বাংলাদেশে যদি সিআইএ মডেলটি অ্যাপ্লাই হয়, সেটি হচ্ছে তাদের ওই যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেটের আদলে। এটি আসলে যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের সাথে কোনো সম্পর্ক নেই। 6 নম্বর যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র কেন আওয়ামী লীগের উপর থেকে তার পূর্ণ সমর্থনটি হারালো। সেই কারণটি হচ্ছে, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে একটি সোফা এগ্রিমেন্ট করার জন্য চেষ্টা চালাচ্ছিল। বাংলাদেশ সরকার কিন্তু সেই সোফা এগ্রিমেন্টের বিরুদ্ধে গিয়ে তাকে কিন্তু যুক্তরাষ্ট্রকে কোনো সুযোগ দেয়নি এবং যুক্তরাষ্ট্রকে অনেক ক্ষেত্রে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। 2 নম্বর যে পয়েন্টে, আপনারা জানেন যে 2012 সালে বাংলাদেশ মিয়ানমার থেকে একটা বিশাল সমুদ্রের একটা অঞ্চল সেটি কিন্তু অধিকৃত করে। 2014 সালে এসে বাংলাদেশ ভারতের কাছ থেকে একটি বিশাল অংশ সমুদ্র সীমা আমরা জয় করি। অর্থাৎ ভারত এবং মিয়ানমার থেকে আমাদের যে সমুদ্র সীমাটি যে গ্রহণ, এটি কিন্তু একটি বিশাল অঞ্চল নিয়ে, এবং এই সমুদ্র সীমাটিকে বাংলাদেশ সরকার, আপনারা জানেন যে 26টি ব্লকে ভাগ করা হয়েছে। এখন সম্ভাবনা আছে যে এই যে 26টি ব্লকের মধ্যে, এই সমুদ্র সীমার মধ্যে বাংলাদেশের এখানে অসংখ্য তেল এবং গ্যাসের সন্ধানের এবং সেখানে থাকার সমূহ সম্ভাবনা রয়েছে। কিন্তু
24 সালে এসে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বাংলাদেশ যে কাজটা করেছে, 2টি ব্লক অলরেডি ইন্ডিয়ান কোম্পানিকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য দিয়ে দিয়েছে, যেটি আসলে যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র মনে করছে বাকি যে 24টি ব্লক রয়েছে সেগুলোও ধীরে ধীরে ভারতকে বাংলাদেশ অনুসন্ধানের জন্য দিয়ে দিবে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি ইকোনমিক তাদের একটা লস হিসেবে তারা ক্যালকুলেশন করেছে। তৃতীয়ত যে ব্যাপারটি হচ্ছে, যুক্তরাষ্ট্র যখন দেখছে বাংলাদেশ সরকার, আওয়ামী সরকার, সে একপাক্ষিকভাবে সে ভারতকে সব কিছু দিয়ে যাচ্ছে, সে একপাক্ষিকভাবে ভারতকে দেওয়ার পাশাপাশি তার সম্পর্কটি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে সে চীনমুখী হতে চাচ্ছে, তখনই যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারকে তার স্বার্থের বিরুদ্ধে গিয়ে একটি থ্রেট মনে করছে, যে কারণে এই 24 সালে এসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারের উপর থেকে তার যে সমর্থন সেটিকে সরাসরি উইথড্র করে নিয়েছে। এবার পরবর্তী যে প্রশ্নটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে যুক্তরাষ্ট্র বর্তমানে কেন ইন্ডিয়াকে একটি থ্রেট মনে করছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা জেনে আসছি যে ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভালো সম্পর্ক বিরাজমান, কারণ ইন্ডিয়া হচ্ছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। ইন্ডিয়াতে একটা বিশাল বাজার রয়েছে যুক্তরাষ্ট্রের, এবং ইন্ডিয়ার যে ট্যাগ কোম্পানি সেটি আসলে যুক্তরাষ্ট্রে অনেক বেশি ডমিনেন্ট। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়াতে একটি বড় বাজার থাকা সত্ত্বেও ইন্ডিয়ার যে বর্তমান রাইজিং ইকোনমি, ইন্ডিয়া একটি হেজিমনিক আঞ্চলিক শক্তি হয়ে উঠে দাঁড়াচ্ছে, যে কারণে ইন্ডিয়ার রিসেন্ট অ্যাক্টিভিটি যদি আপনি লক্ষ্য করেন, তাদের পররাষ্ট্র দপ্তরের কার্যক্রম যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখা যাচ্ছে ইন্ডিয়া বর্তমানে কিন্তু আমেরিকাকে সে আসলে খুব বেশি পাত্তা দিচ্ছে না, সে রাশিয়ামুখী হওয়ার চেষ্টা করছে। আপনি দেখবেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সবাই যখন রাশিয়ার উপর যে স্যাংশন দিল, ভারত কিন্তু সেই স্যাংশনকে অবজ্ঞা করে, যুক্তরাষ্ট্রের কথা অমান্য করে রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি করার মাধ্যমে রাশিয়ার ইকোনমিকে স্টেবল রাখার চেষ্টা করেছে। এবং বিগত বছরগুলোতে আপনি দেখবেন যে ভারত কিন্তু যুক্তরাষ্ট্র বিরোধী নানা কাজকর্মে লিপ্ত হয়েছে, যে কারণে যুক্তরাষ্ট্র মনে করছে ভারত এই অঞ্চলে যেহেতু একটা রাইজিং হেজিমনি হয় উত্থান ঘটছে, সেহেতু সে ভবিষ্যতে গিয়ে যুক্তরাষ্ট্রের আসলে আধিপত্যকে সে মেনে নিবে না, যে কারণে ভারতকে যদি আগে থেকেই বসে আনা না যায়, বিভিন্ন চাপ প্রয়োগ করার বিভিন্ন ক্ষেত্র, চাপ প্রয়োগ করার বিভিন্ন এলিমেন্ট যদি তৈরি করে রাখা না যায়, তাহলে ভারত যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় থ্রেট হয়ে দাঁড়াবে। পাশাপাশি আপনারা জানেন যে ভারত কিন্তু দীর্ঘদিন ধরেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য তারা কিন্তু এগিয়ে আছে। সেখানে ফ্রান্স কিন্তু বলছে ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করতে আমরা চাই, জার্মানিও কিন্তু বলছে আমরা চাই, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু সেটি চাচ্ছে না, যে কারণে আসলে সব কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র আসলে ভারতকে তার এখন নিজের একটা থ্রেট মনে করছে এই ইন্দো প্যাসিফিক রিজিয়নে তার আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে। এবার সর্বশেষ এবার হচ্ছে 8 নম্বর যে প্রশ্নটি ছিল, যে 1975 সালে যুক্তরাষ্ট্রকে আমরা দেখেছি যে তারা তাদের হচ্ছে ট্র্যাক 1 যে মডেলটি রয়েছে সেই মডেলটি ব্যবহার করে বাংলাদেশের যে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সরকারটি ছিল সেটিকে তারা উৎখাত করার চেষ্টা করেছে। এবং এই ট্র্যাক 1 এর যে মডেলটি ছিল সেটি হচ্ছে ট্র্যাক 1 এর মডেলটি বিশ্বব্যাপী এরকম যে বিভিন্ন সিভিল সোসাইটি, বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের মাধ্যমে এবং হচ্ছে বিভিন্ন প্রেশার গ্রুপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে একটা রাষ্ট্রে অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করে। এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র এক্সিস্টিং সরকারকে ক্ষমতা থেকে হটানোর চেষ্টা করে। এটার আরেকটি দিক হচ্ছে তারা ইকোনমিকে অনেক বেশি দুর্বল করে ফেলার চেষ্টা করে একটা রাষ্ট্রের। এখন আপনি যদি বাংলাদেশের 2024 সালের মডেলটির দিকে তাকান, সেখানে দেখবেন যে বাংলাদেশের অর্থনৈতিক সিচুয়েশন কিন্তু অনেকাংশেই একটা নাজুক অবস্থায় ছিল। বাংলাদেশ বৈদেশিক ঋণে জর্জরিত, বাংলাদেশ হচ্ছে ইউএস স্যাংশনের মধ্যে রয়েছে, বাংলাদেশ হচ্ছে দেখবেন যে বাংলাদেশের ব্যাংকে রিজার্ভ নেই, একটা অর্থনৈতিক ভালো একটা সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ ছিল। দ্বিতীয়ত দেখবেন যে এই যে বলেছিলাম যে একটা প্রেশার গ্রুপ, এখানে কিন্তু 2024 সালে এসে স্টুডেন্টরা কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছে। তারপর দেখেন যে বাংলাদেশের যে সাংস্কৃতিক কর্মীরা, যে মিডিয়ার যে কর্মীরা, তারপরে হচ্ছে আপনার সিনেমা জগতের যে কর্মীরা, তারপরে হচ্ছে তারা দেখবেন যে বাংলাদেশে 2024 সালের এই আন্দোলনে কিন্তু তারাও রাস্তায় নেমে এসেছে। অর্থাৎ এটিকে অনেকেই বলার চেষ্টা করছেন যে এটি ওই যে 1975 সালের যে ট্র্যাক 1 যে মডেল 2024 সালে এসেও সেই ট্র্যাক 1 মডেলের সাথে অনেকটা মিলে যাচ্ছে। তারা একটা দ্বিতীয় কারণ হিসেবে অনেকেই উল্লেখ করার চেষ্টা করছেন যে তাহলে এই আন্দোলনটা কিন্তু অনেক দিন ধরে চলতে পারত। একটা 16 বছরের একটা শাসনকে মাত্র 15 দিনের মাথায় উপড়ে ফেলে দেওয়া, এটা তো কোনো সহজ কাজ নয়। এই আন্দোলনটা তো আরও 2 মাস পর্যন্ত চলতে থাকতো, 2 মাস পরে গিয়ে এই সরকার পতন ঘটতে পারত। কিন্তু আগস্ট মাস কেন?
কেন তারা আগস্ট মাসকেই বেছে নিল? কারণ তারা আগস্ট মাস বেছে নেওয়ার মাধ্যমে তারা একটা সিম্বল তৈরি করলো যে আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি। আমাদের বিরুদ্ধে গেলে, আমাদেরকে স্পষ্টভাবে আমাদেরকে হ্যায় করলে, আমাদেরকে গুরুত্ব না দিলে তোমাদের অবস্থা কি হবে সেটার একটা নজির কিন্তু তারা উপস্থাপন করার চেষ্টা করবে, এটাকে সিম্বলাইজ করার চেষ্টা করবে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে 9 নম্বর যে প্রশ্নটি আপনাদের করেছিলাম, যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারের মাধ্যমে আসলে যেই ব্যবস্থাটি বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে সেটিকে বাংলাদেশের সেনাবাহিনী আসলে কতটা সমর্থন দিবে, এটি একটি বাংলাদেশের জন্য বর্তমান সিচুয়েশনে একটি ভাইটাল পয়েন্ট। আমার কাছে যে ব্যাপারটি মনে হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। এখন প্রশ্ন হতে পারে কেন সর্বোচ্চ সাপোর্ট দিবে? প্রথম পয়েন্ট হচ্ছে, বাংলাদেশে এই যে জাতিসংঘ থেকে বাংলাদেশকে ইউনাইটেড পিস কিপিংয়ে ব্যবহার করার জন্য যে ভেহিকল দেওয়া হয়েছিল, যে হেলিকপ্টার দেওয়া হয়েছিল, সেগুলো ব্যবহার করে বাংলাদেশের অটোক্রেটিক সরকার যখন ছাত্রদের দমন নিপীড়ন করার চেষ্টা করেছে, তখন কিন্তু জাতিসংঘ থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক বেশি সমালোচনা করা হয়েছে, যে কারণে এখানে একটি সম্ভাবনা তৈরি হয়েছিল এই আইন শৃঙ্খলা বাহিনীকে জাতিসংঘের পিস কিপিং থেকে অনেকটা সংকুচিত করার। আপনারা জানেন বাংলাদেশের এই যে আর্মি কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই যে পিস কিপিং মিশন, সেটি কিন্তু তাদের জন্য অনেক বেশি সম্মানের। পিস কিপিং মিশন থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা ফাইন্যান্সিয়াল একটা বিশাল গেইন হয়। ইউনাইটেড নেশন যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর কিংবা সেনাবাহিনীর উপর এই অজুহাত তোলে, যদি পিস কিপিং মিশনে বাংলাদেশের সংখ্যাটা কমিয়ে দেয়, তাহলে আর্মিদের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে। মিড লেভেলের আর্মি অফিসার থেকে শুরু করে, সেনাদের থেকে শুরু করে আর্মিদের উপর একটা চাপ প্রয়োগ তৈরি হবে, যে কারণে আসলে আর্মিরা চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার মাধ্যমে, ইউনূসের মাধ্যমে পিস কিপিং মিশনের বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটিকে ধরে রাখা এবং এটিকে আরও বেশি সম্প্রসারিত করা। তারপর 11 নম্বর যে প্রশ্নটি হচ্ছে, আপনারা জানেন যে এই যে সিআইএ মডেল যে ব্যবহার, এটি যদি বাংলাদেশে অ্যাপ্লাই হয়, তাহলে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের নেতৃত্বে রোহিঙ্গা সমস্যাটি সমাধান করতে পারবে কিনা, এটি একটি ভাইটাল প্রশ্ন বাংলাদেশের জন্য। আপনারা জানেন যে এই যে রোহিঙ্গা যে সংকটকে কেন্দ্র করে বর্তমানে মিয়ানমারের উপর কোন রাষ্ট্রগুলো আধিপত্য বিরাজ করছে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের শত্রু রাষ্ট্র চীন, সেখানে একটি আধিপত্য বিস্তার করছে। যুক্তরাষ্ট্রের অন্যতম আরেকটি শত্রু রাষ্ট্র রাশিয়া মিয়ানমারের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্রের বর্তমানে রাইজিং তাদের একটা প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া মিয়ানমারে অনেকাংশে তাদের সেখানে ডেভেলপমেন্ট বিভিন্ন প্রজেক্ট তারা কিন্তু নির্মাণ করছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছে যে মিয়ানমারে সেখানে তার বিরোধী শক্তিগুলো সেখানে আধিপত্য বিস্তার করছে। এখন বাংলাদেশকে যদি তারা এম্পাওয়ার করার মাধ্যমে, যথেষ্ট শক্তিশালী করার মাধ্যমে এখানে একটা তাদের আধিপত্য বিস্তার করার যদি একটা সুযোগ হয়, সেটাকে কাজে লাগিয়ে মিয়ানমারে তারা একটা শক্ত অবস্থান গ্রহণ করতে পারবে। এখানে বলা হতে পারে যে কি ধরনের শক্ত অবস্থান। আপনারা জানবেন যে এই যে গত মাসে আর 10 থেকে 15 দিন আগে আমরা প্রথম আলো পত্রিকায় এবং বিভিন্ন নিউজ পেপারে আমরা দেখেছি যে মিয়ানমারের রাখাইন যে অঞ্চলটি রয়েছে, যে অঞ্চল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছে, সেই রাখাইন অঞ্চলটি কিন্তু এখন সম্পূর্ণ মিয়ানমারের সেনাবাহিনী থেকে মুক্ত হয়ে তারা কিন্তু এটি সম্পূর্ণ আরাকান আর্মির দখলে চলে গিয়েছে। অর্থাৎ পুরো রাখাইন যে অঞ্চলটি রয়েছে সেটি কিন্তু এখন মিয়ানমারের সরকার বা মিয়ানমারের যে মিলিটারি রয়েছে তাদের 1 থেকে 2%ও সেখানে আধিপত্য নেই, সম্পূর্ণটি এখন আরাকান আর্মির কাছে চলে এসেছে। এখন যুক্তরাষ্ট্র চাইলে এই বাংলাদেশে অবস্থান নিয়ে এই আরাকান আর্মিকে সহযোগিতা করার মাধ্যমে আরাকান নামক যে একটা স্টেট গঠনের এখানে একটা যে প্রচেষ্টা চলছে, সেটিকে সমর্থন দিয়ে নতুন আরেকটি রাষ্ট্রের স্বপ্ন কিন্তু আরাকান আর্মিকে সে দেখাতে পারবে এবং এই অঞ্চলে তার আধিপত্যটি বিস্তার করতে পারবে। যে কারণে আমরা মনে করছি যে যুক্তরাষ্ট্র আসলে তার এই সিআইএ মডেলটি অ্যাপ্লাই করে এই যে আশেপাশের যে রিজিয়ন, যে হচ্ছে রাখাইন অঞ্চল, তারপর হচ্ছে কাশ্মীর অঞ্চল, 7 সিস্টার্স অঞ্চল, তারপরে হচ্ছে উইগুর অঞ্চল, তারপর হচ্ছে তিব্বত অঞ্চল, চীনের যে হংকং, চীনের যে তাইওয়ান, সবগুলোকে কিন্তু যুক্তরাষ্ট্র একটা অনেক ভালো রকমের সহযোগিতা করে তার শত্রু রাষ্ট্র ভারত এবং চীনকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে পারবে। এবার যে ব্যাপারটি ঘটছে, আপনারা দেখবেন বাংলাদেশের এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এটা থেকে মোটিভেট হয়ে অনুপ্রাণিত হয়ে 7 সিস্টার্সের
ছাত্ররা, সেভেন সিস্টার্সের তরুণরা, তারা কিন্তু অনেক বেশি উদ্দীপিত হচ্ছে। তারাও কিন্তু এখানে একটা চেষ্টা করবে যে সেভেন সিস্টার্সগুলোকে ভারতের সরকার থেকে সেটিকে স্বাধীন করার। এখানে যুক্তরাষ্ট্র তার যে শক্তিমত্তাটি, তার যে কৌশলটি, সেটি বাংলাদেশের মতো কিন্তু সে সেভেন সিস্টার্সে অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয়ত, কাশ্মীরে আপনারা জানেন যে অলরেডি কাশ্মীরের যে শিক্ষার্থীরা, তারাও বাংলাদেশের এই আন্দোলন থেকে অনেক বেশি মোটিভেট হয়েছে। তারাও সেখানে আন্দোলন করার জন্য যদি প্রচেষ্টা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বসে থেকে এই কাশ্মীরকে কিন্তু সেখানে একটা তারা মদত দেওয়ার চেষ্টা করতে পারে। তারপরে হচ্ছে তিব্বত, তাইওয়ান, হংকং, এগুলাকে যুক্তরাষ্ট্র যদি, এবং কি হচ্ছে সাউথ চায়না সি এবং ইন্দো প্যাসিফিক রিজিয়ন, এই পুরো অঞ্চলগুলোকে কিন্তু যুক্তরাষ্ট্র এখান থেকে খুব স্পষ্টভাবে সে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে কিন্তু সে ম্যানেজ করতে পারবে। এখন প্রশ্নটি হচ্ছে, তাহলে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশকে একটি সামরিক রাষ্ট্রে পরিণত করবে কিনা? ব্যাপারটি হচ্ছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সামরিক রাষ্ট্র পরিণত করবে কিনা, কিংবা বাংলাদেশের অবস্থান বর্তমানের চেয়ে আরও ওয়ার্স সিচুয়েশনে, আরও খারাপ সিচুয়েশনে পড়বে কিনা, সেটি একটি প্রশ্ন। কথা হচ্ছে, যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশকে এম্পাওয়ার করার মাধ্যমে এই যে আমি রিজিয়নগুলোর কথা বললাম সেগুলোতে তার আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে সেটি কিন্তু তারা বাংলাদেশের জন্য একটি ভালো করার চেষ্টা করবে। ঠিক যেমন আপনি যদি আজকে জাপানের দিকে তাকান, জাপান কিন্তু আজকে ওখানে যুক্তরাষ্ট্রের আধিপত্য থাকলেও, জাপানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী থাকলেও, জাপানের জনগণ তারা কিন্তু অনেক বেশি শান্তিতে আছে। তাদের ইকোনমিক স্টেবিলিটি অনেক, তাদের টেকনোলজিক্যাল গ্রোথ অনেক, তাদের মিলিটারি ক্যাপাবিলিটি কিন্তু অনেক। আপনি যদি সাউথ কোরিয়াতে দিকে তাকান, তাদের সেখানে জনমানুষের যে উন্নয়ন সেটি কিন্তু অনেক হাই রেট, তাদের সেখানে অর্থনৈতিক যে উন্নয়ন সেটি কিন্তু অনেক, তাদের টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট সেটি কিন্তু অনেক, তাদের মিলিটারি যে সফিস্টিকেশন সেটি কিন্তু অনেক। তাই যুক্তরাষ্ট্র এখানে বাংলাদেশে যে কাজটি তারা করতে যাচ্ছে, তাদের যে অ্যাপ্লাইটি মডেলটি, সেটি হচ্ছে ওই যে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো বাংলাদেশকে একটি ওই রকম রাষ্ট্রে পরিণত করা, ততটা এম্পাওয়ার করা, যতটা এম্পাওয়ার করলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বসে ভারতকে ট্যাকল দিতে পারবে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বসে মিয়ানমারকে ট্যাকল দিতে পারবে, চীন, তাইওয়ান, হংকং, তিব্বত, উইগুর সবগুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। যে কারণে আপনি দেখবেন যে বাংলাদেশের মিলিটারিরাও এই যে ইউনূস সরকারকে, আমার বিশ্বাস যে তারা আসলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে এবং এই মিলিটারিকে কিন্তু অনেক অত্যাধুনিক করা হবে। এখন প্রশ্নটি হইতে পারে, তাহলে বাংলাদেশে এর ক্ষেত্রে যে থ্রেট আসলে কি হইতে পারে? থ্রেটটি হইতে পারে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলা, আওয়ামী বলেন, বিএনপি বলেন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা একত্রিত হয়ে এমন একটা এন্টিটি তৈরি করার চেষ্টা চালাতে পারে যে এই সরকারকে হটানোর জন্য একটা চেষ্টা চালাতে থাকে। কিন্তু আমরা যদি দেখি যে আসলেই যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া কিংবা জাপানের মতো গড়ে তুলতে চায়, তাহলে আসলে বাংলাদেশের মানুষের যে ভাগ্যের যে পরিবর্তন সেটি কিন্তু আসলেই ঘটবে এবং বাংলাদেশ ভারতকে চোখে চোখ রেখে কথা বলতে পারবে। এখন বাংলাদেশের জন্য এই থ্রেটটির পাশাপাশি আরেকটা থ্রেট হইতে পারে যে বাংলাদেশের বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা পাকিস্তানকে সঙ্গে নিয়ে, তারা সৌদি আরবকে সঙ্গে নিয়ে, সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে নিয়ে, তারা চীনকে সঙ্গে নিয়ে, রাশিয়াকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু তারা কিন্তু একত্রিত হওয়ার চেষ্টা করবে, যাতে এই বাংলাদেশে সিআইএ যে মডেলটি রয়েছে সেটি আসলে বেচতে দেওয়ার জন্য। তো আমরা আসলে যে ব্যাপারটি আজকে মোটা দাগে আলোচনা করার চেষ্টা করলাম, যে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে আসলে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। যদি সিআইএ মডেলের দ্বিতীয় ব্যাপারটি যদি অ্যাপ্লাই ঘটে, তাহলে বাংলাদেশ কিন্তু আসলে একটা ভালো দিকে যাচ্ছে। বাংলাদেশ আসলেই যদি আসলে জাপানের মতো, যদি দক্ষিণ কোরিয়ার মতো যদি বাংলাদেশ হতে পারে, তাহলে এটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য লাভজনক। আপনি ভারতের দাসত্ব মেনে নেওয়ার চেয়ে আমেরিকার অধীনে থেকে বাংলাদেশ যদি জাপান হতে পারে, ভারতের দাসত্বকে মেনে না নিয়ে ভারতকে চোখে চোখ রাঙিয়ে কথা বলে, বাংলাদেশ যদি আমেরিকার সাথে থেকে বাংলাদেশ যদি দক্ষিণ কোরিয়া হতে পারে, তাহলে আমাদের আসলে সমস্যাটা কোথায়? আপনি আন্তর্জাতিক রাজনীতিতে আপনাকে শক্তিশালী একটা প্রভুর অধীনে আপনাকে যেতেই হবে। আপনি হয় ভারতকে প্রভু হিসেবে মানতে হবে, না হয় রাশিয়াকে প্রভু হিসেবে মানতে হবে, না হয় রাইজিং পাওয়ার হিসেবে চীনকে প্রভু হিসেবে মানতে হবে, না হয় আমেরিকাকে মানতে হবে। এগুলো হচ্ছে ফ্যাক্ট, এগুলাকে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। তাই আশা করি আজকের পুরো ব্যাপারটি ক্লিয়ার। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, বর্তমানে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের এই যে মডেলগুলো আমি আলোচনা করলাম, চীন যুক্তরাষ্ট্র কি হতে পারে, হংকং তাইওয়ানে কি হতে পারে, ইন্দো প্যাসিফিক অঞ্চল কি হতে পারে, এই সবগুলো ব্যাপারে আপনার একটা স্পষ্ট একটা কগনিটিভ একটা ধারণা আপনারা পাবেন। আপনারা যদি আমার এই যে দি অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স বইয়ের
আপনারা যদি এই বইয়ের যুক্তরাষ্ট্র রিলেটেড যে 3টা অধ্যায় রয়েছে এই অধ্যায়গুলো যদি পড়েন, 3টা অধ্যায় কি আমি একটু বলে দিচ্ছি। 3টা অধ্যায় হচ্ছে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব সংকট। এই অধ্যায়টিতে সবচেয়ে বেশি জিওপলিটিক্যাল ফ্যাক্টরগুলো উঠে এসেছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে কি করা উচিত সেটি। দ্বিতীয়ত হচ্ছে এই বইটা থেকে আপনারা যে অধ্যায়গুলো পড়বেন সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, একবারে যুক্তরাষ্ট্রের শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সাথে কি ধরনের পররাষ্ট্রনীতি নিয়েছে, বিশ্বের সাথে কি পররাষ্ট্রনীতি নিয়েছে সেটা বুঝতে পারলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র অবস্থানটা আপনারা সহজে বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা এবং রাজনীতি। এই বইটা থেকে আপনারা যদি এই 3টা অধ্যায় যদি পড়ে ফেলেন, আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান বাংলাদেশ রিলেটেড আপনার সবগুলো প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।